প্রবীণ নেতা কমরেড জিতেন্দ্রনাথ রায়, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত যারা রয়েছেন সাধারণ মানুষের জন্য, যারা খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করেন, যারা আজকে আছেন এই স্মরণ সভায়, প্রত্যেককেই আমি আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমি কয়েকটি কথা আমি আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে করব। আমাদের নেতৃবর্গ আছেন, ওনারাও আলোচনা বিস্তারিত করবেন। তো আজকে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানটা, আজকের এই স্মরণ সভাটা, সেই স্বর্গীয় পুষ্পকান্ত রায় মহাশয়ের জন্ম হচ্ছে কথা নয়, জন্ম 29/1/57, অর্থাৎ 1957 সালের 29শে জানুয়ারি ওনার জন্ম। মৃত্যু হয়েছে 5/7/25, এই বর্তমান সালেরই জুলাই মাসের 5 তারিখে উনি মারা গেছেন। তাতে হিসাব করলে দেখা যায় 68.5 বছর বয়সে উনি আমাদের সকলকে ছেড়ে উনি পরপারে চলে গেছেন। আমরা সবার পক্ষ থেকে ওনার আত্মার চিরশান্তি কামনা করি, ওনার আত্মা শান্তি পাক, ওনার আত্মা সুখে শান্তিতে পরলোকে বিরাজ করুক, এই প্রার্থনা করব। এই কমরেড পুষ্পকান্ত রায়ের যে 68 বছরের যে দীর্ঘ জীবন, এই দীর্ঘ জীবনে তার বর্ণময় কিছু ঘটনা আছে, বর্ণময় কিছু ঐতিহ্য আছে, যে কারণে আজকে তাকে নিয়ে স্মরণ সভা করতে হয়। আমরা প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা অনেক লোক কিন্তু মারা যাচ্ছে, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সবার জন্য তো স্মরণ সভাটা হয় না। বিশেষ কিছু ব্যক্তির জন্য, বিশেষ কিছু মানুষের জন্য, তার কাজের জন্য তার স্মরণ সভা করা হয়। আজকের এই স্মরণ সভাটা করা হয়েছিল স্বর্গীয় পুষ্পকান্ত রায় মহাশয়ের, স্বর্গীয় পুষ্পকান্ত রায় স্মরণ উৎসব কমিটির পক্ষ থেকে। এখানে দলীয় কোনো পতাকা নেই, দলীয় কোনো ব্যানার নেই, সকল দলকে, প্রত্যেকটা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেউ এসছে, কেউ এখনো পর্যন্ত আসেনি, যাই হোক আসতেও পারে। তো দলীয় পতাকার ঊর্ধ্বে উঠে আমরা আজকের অনুষ্ঠানটা করতেছি একটাই কারণে, সেটা এই কারণে বলবো যে না, যেমন আমাদের মহেন্দ্র দেব শর্মা, ওনারও করেছি আমরা শোক প্রস্তাব, কিন্তু এই লোকটি করে টরে পরে পাঠাই দিই, সময় তো আছে এখনো, করে পাঠাই দিই। এই যে লোকটা আমাদের স্বর্গীয় পুষ্পকান্ত রায়, উনি ওনার যে কর্মজীবন, ওনার কর্মজীবনে উনি সব দলের সমস্ত মানুষের কাছে প্রিয় ছিলেন। যদিও উনি একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করতেন, উনি পঞ্চায়েত প্রধান ছিলেন, আমাদের নেতা ছিলেন, কিন্তু সর্বস্তরের লোক, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস বা যে যে রাজনৈতিক দল ছিল, সকলের প্রতি তার কিন্তু একটা ভালোবাসা এবং একটা সুসম্পর্ক বজায় ছিল। আমরা সেই জিনিসটাকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রামটাকে দলমতের ঊর্ধ্বে গিয়ে ঝান্ডা ছাড়াই প্রোগ্রামটা করতেছি, এটা হচ্ছে মূল কারণ। তো আমারও রাজনৈতিক জীবন বেশ লম্বাই। এই রাজনৈতিক জীবনে ওনার যেটা সাহচর্য পেয়েছি, ওনার যেটা আমি সহযোগিতা পেয়েছি, সেই কিছু কথা না বললে নয়। 1978 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল পশ্চিমবঙ্গে, 77 সালে। 78 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে উনি প্রার্থী, এবং তখন সদ্য ওনার ভোট হয়েছিল। 21 বছরের যুবক, 21 বছরের যুবক উনি, পঞ্চায়েত হলো 78 সালে। 78 সালে উনি পঞ্চায়েত হওয়ার পরে ওইবার আমার বাবাও জিতেছিল চরকপাড়া থেকে। তখন ঘোর কংগ্রেসী রাজত্ব, সেই কংগ্রেসী রাজত্ব থেকে বেরিয়ে তারা বামপন্থী রাজনীতিকে প্রতিষ্ঠা করেছিল এই জায়গায়। বাবাকেও নিমন্ত্রণ করছিল এই কমিটির পক্ষ থেকে, কিন্তু এমনিতে বয়স্ক লোক, 84 বছর বয়স, সন্ধ্যাবেলা ফিরতে কষ্ট হবে, সেজন্য হয়তো উনি পৌঁছাননি।
78 সালে ওনার হচ্ছে পঞ্চায়েত শুরু, এবং পার্টি তখনকার দিনে ওনাকে প্রথম জিতেই ওনাকে প্রধান নির্বাচিত করলো। কেননা উনি তখনকার দিনে ছিলেন এসএফ, স্কুল ফাইনাল পাস, আর বাকি যে পঞ্চায়েতরা ছিল বেশিরভাগেরই কিন্তু তখনকার দিনে তেমন পড়াশোনা ছিল না, যার ফলে ওনাকে পার্টি সিলেকশন করে প্রধান হিসেবে 5 বছর কাজ করার পরে 1983 সালে একটু পট পরিবর্তন হয়ে গেল। ঈশান চন্দ্র রায় সিপিআইএম এর প্রধান হলো 5 বছর মাঝখানে। তারপরে 1988-তে আবার ভারতবর্ষের প্রধান হলো প্রধান মানবেন্দ্র কার্জি হলো। তারপরে 1993 সালে উনি আবার প্রধান নির্বাচিত হলেন। নির্বাচিত হয়ে এবারে 98 সালে কি হলো, ওনার সিটটা মহিলা রিজার্ভেশন হয়ে গেল। সেই সিটে দাঁড়ালেন আমাদের কাকিমা, মানে ওনারই মিসেস ওই সিটে দাঁড়ালেন। উনি একটা তখনকার দিনের একটা যে সিটে ভরত লোক যেতে নাই সেই সিটে গিয়ে দাঁড়ালেন, সেটা হচ্ছে পাটসারা উত্তর। উনি সেখান থেকে জিতে আসলেন, পার্টি আবার তাকে প্রদান করলো। কিন্তু 2 বছরের মাথায় তাকে প্রধানীটা ছাড়তে হলো চাকরির জন্য উনি প্রধানীটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ওটা দিতেই হবে, উপায় নেই, সরকারি চাকরি এবং বিশেষ করে পিডব্লিউডি গভর্নমেন্ট চাকরিটাকে নিতে গিয়ে ওনাকে প্রধানীটা ছাড়তে হলো। এই যে দীর্ঘ যে রাজনৈতিক জীবন, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি মনে করি যে কোনো লোক যদি তাকে সহযোগিতা বা সাহায্যের কথা বলেছিল, উনি পারতপক্ষে কাউকে কিন্তু ফেরাতেন না, এবং উনি স্পষ্টবাদী ছিলেন। একটা আমার মনে আছে, স্পষ্টবাদী, যে জিপিতে হয়তো অঞ্চলে একটা কাজ করে দিতে হবে। অনেক লোক আছে বলবে যে ঠিক আছে আপনি বিকালে দেখা করেন বা বসেন, আমি দেখতেছি আপনার বিষয়টা। দেখা গেল তার মনেই আর নাই, আপনার বিষয়টা খোঁজই করলো না। সন্ধ্যা যখন দেখা করলেন বললো আজকে হলোই না রে, এই সমস্যা ছিল, হলো না। কিন্তু উনি যেটা করা যাইতো না সেটা পরিষ্কার বলতেন যে না, এটা করা যাবে না, এটা করা যাবে না রে, এটা বেআইনি, এটা করা যাবে না। এই স্পষ্ট কথাটা উনি বলতে পারতেন, স্পষ্টবাদী লোক ছিলেন উনি। এইবারে কেউ যদি এলাকায় চাকুরির জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ভুল বলছি, কল, তখন তো এক্সচেঞ্জ কল হতো, এক্সচেঞ্জ কল যদি কেউ পাইতো, সেও যদি গিয়ে বলতো যে পুষ্প কাকু আমাকে একটু নিরতের সঙ্গে কানেকশন করাই দেন না, উনি চেষ্টা করতেন। আমারও মনে আছে, আমিও একবার সম্ভবত সালটা আমি ভুলে গেছি, সম্ভবত সালটা হবে এই 92 কি 93, আমি ওই এগ্রিকালচারে একটা কল পাইছিলাম, আমাকে নিয়ে যে আমাদের নেতার বাড়ি গেছিল, আমার ডক্কা ঠাকুরের বাড়ি আমাকে নিয়ে গেছিল। তো উনিও বললো, উনিও তো স্পষ্টবাদী মানুষ, না রে সুভাষ এটা তো হবে না, ফুড অ্যান্ড সাপ্লাই হলে আমি চেষ্টা করে দেখতাম। এগ্রিকালচার যে দেখে নরেন কি যেন ছিল, উনি একটু ওই সিপিএম এর সঙ্গে ওদের কথা ছাড়া কিছু করতে পারে না, কাজেই করা যাবে না, তুই ফুড অ্যান্ড সাপ্লাই দিয়ে কল পারলি তখন বলিস। যাই হোক, এই যে প্রয়াসটা করতেন, চেষ্টাটা করতেন, এবং এলাকার উন্নয়নের জন্য তার দীর্ঘ যে প্রচেষ্টা, এবং বিশেষ করে আমার সঙ্গে খুব নিবিড় সম্পর্ক ছিল কোন সময়টা বলি, সেটা হচ্ছে যখন 1991 সাল থেকে ওই সর্বশিক্ষার আন্ডারে ওই যে সাক্ষরতা অভিযান হলো, সাক্ষরতা অভিযানে উনি আমাকে দায়িত্ব দিলেন। 98 সাল, ভুল বলবো, 98 সাল সাক্ষরতা অভিযানে আমাকে দায়িত্ব দেওয়া হলো। উনি দায়িত্ব দিলেন, সুভাষ তুমি এই সাক্ষরতা বিষয়টা দেখো। এই সাক্ষরতা বিষয়টা তারপরে জেলার মিটিং থেকে শুরু করে ব্লক মিটিং, আমি ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিটিং গুলোতে যেতাম সাক্ষরতার। তার পরবর্তীকালে কি হলো, তার পরবর্তীকালে আমাদের সদর মহকুমায় পাটসারা অঞ্চল রেকর্ড করলো, মানে সেরার শিরোপা লাভ করলো। এটা ওনার সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না, ওনার চেষ্টা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। এই মহান মানুষটা আজকে আমাদের পাশে নেই, খুব কষ্ট হয়। আমার খুব কাছের লোক ছিলেন উনি, আমার আমি বলতে পারবো না, আর গলা হচ্ছে। আমি এই বলে বক্তব্য শেষ করলাম।